মাননীয়া বললেই দোষ, বললেই দোষ। ওই পেটের জ্বালায় রাজনীতি করতে এসছি নাকি যে ম্যানেজ হয়ে যাব? অতটা সহজ নয়। মানুষের অধিকার বোঝানোর জন্য রাজনীতির ময়দানে এসেছি, আর অধিকার নিয়ে আমি রাজনীতির ময়দান ছাড়বো? আমি রাজনীতির ময়দান ম্যানেজ করে ছাড়ার ছেলে নয়। তা বন্ধু, একটা ওয়াদা করতে হবে, পারবেন? হ্যাঁ, তার আগে আমি বলে দিচ্ছি, ওয়াদা আমি করাবো না আইএসএফ কে ভোট দিন, অত আমি নোংরা ছেলে নয়। কিন্তু ওয়াদা করতে হবে একটা, 2026 সাল আসছে, আমি তৃণমূলকে ভোট দেবো না। যারা পারবেন হাতটা তুলুন। আমরা ওয়াদা করছি তো নাকি 2026 সাল আসবে আমরা তৃণমূলকে ভোটটা দেব না? কারণ কেন? ও মাদ্রাসা মসজিদ বাঁচানোর লড়াই আমার পাশে ছিল না, উল্টে আমার ভাইদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরাও 2026-এ ওকে ভোটটা দেব না। ওয়াদা করছেন তো ভাই? ওয়াদা হচ্ছে তো ভাই? এর জবাবটা দিয়ে হবে তো নাকি? জবাবটা হবে ভোটের মাধ্যমে। মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেব মুর্শিদাবাদের মানুষের ক্ষমতাটা কি আছে, বুঝাতে হবে। আপনার ভোট নিয়ে 3টে এমপি, আর ওই এমপি গুলোকে তো আমি খারাপ ভাষা বলি না। সমস্যা হচ্ছে এখানে, আমি যদি মানুষকে গরু ছাগল বলতুন, ওদেরকে বলে দিতুন এখন গরু ছাগল, কিন্তু আমি এটা বলতে পারি না। এটা আমার দুর্বলতা, এটা আমার দুর্বলতা। মাস গেলে মোটা মোটা টাকা পাচ্ছে, তারা অন্তত একটা সুপ্রিম কোর্টে মামলা করতে পারলো না। মাস গেলে একটা এমপি প্রায় 4 লাখ টাকার কাছে পায়, তারা অন্তত একটা মামলা করতে পারলো না সুপ্রিম কোর্টে যে ওয়াকফ সংশোধনী আইনকে বাঁচাবো। আমি কিন্তু আমার ভোট চাওয়ার জন্য কি ওয়াদা করিয়েছি আপনাদের? ভুল বলতে পারে, ভাইজান এসে ওয়াদা করিয়ে দিয়ে চলে গেল নিজের। আমি চেয়েছি কি আমার জন্য ভোটটা? আইএসএফ এর জন্য চেয়েছি না, অত আমি খারাপ ছেলে না। আমি চাইছি তৃণমূলকে জবাব দেওয়ার জন্য। যাকে ইচ্ছা দেবেন, নোটা আছে, নোটাতে গিয়ে ভোট দেবেন। যখন ভোটের টাইম এসে যায় সব ভুলে যান, কাউকে আটকাতে হবে, কাউকে জিতাতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে বলি, এ গল্প আর শুনে লাভ নেই। স্বাধীনতার 79 বছর পার হয়ে গেল। মুর্শিদাবাদের যে মুর্শিদাবাদ রাজার মুর্শিদাবাদ ছিল, সেই মুর্শিদাবাদকে রাজমিস্ত্রির মুর্শিদাবাদ বলেছে। এটার পরিবর্তন করতে হবে, আর অন্য কোনো টাকার দিকে তাকাবার দরকার নাই। আমরা আমাদের ভাই ভাইবোর কথা বলবো, আমরা আমাদের ভাগনাদের কথা বলবো, আমরা আমাদের কাকা চাচাদের কথা ভাববো। মুর্শিদাবাদের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। এই আগামী নির্বাচনে যে 22টি সিট আছে, শাসক বিরোধী ভোট করাতে হবে। এই 22টি সিট বিরোধীদেরকে উপহার দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যেই হোক না কেন, তার কাছে বার্তা দিতে হবে, মুর্শিদাবাদে ইউনিভার্সিটি তৈরি করো, না হলে তুমি ভোট পাবে না। মুর্শিদাবাদে উন্নত মানের হসপিটাল তৈরি করো, না হলে তুমি ভোট পাবে না। মুর্শিদাবাদে কলকারখানা তৈরি করো, না হলে তুমি ভোট পাবে না। মুর্শিদাবাদের কৃষকদের জন্য হিমঘর তৈরি করো, না হলে তুমি ভোট পাবে না। আপনাদের এখানে কথা দিয়ে যেতে পারি, মুর্শিদাবাদের মানুষ, রাজ্য রাজনীতিকে কন্ট্রোল করার একটা হেভি পাওয়ার মুর্শিদাবাদের মানুষের আছে, কিন্তু দুর্ভাগ্য সেটা আপনারা পারেন না। কারণ সারা 4.5 বছর আপনাদের মাইন্ড এক থাকে, আর ভোটের সময় সিএ এর কখনো ভয় দেখিয়ে দেয়, কখনো এনআরসির ভয় দেখিয়ে দিয়ে আপনাদের মাইন্ডকে ডাইভার্ট করে দেয়। তাই বলবো, অনেক হয়েছে। স্বাধীনতার 79 বছর পরেও আমরা আমাদের অধিকারটা সঠিকভাবে পাচ্ছি না। আমরা আমাদের অধিকারের জন্য বারবার আমাদেরকে সোচ্চার হতে হচ্ছে। নবাব সিরাজউদ্দৌলা কিন্তু মাথা নত করেনি, লড়াই করে গিয়েছিল ব্রিটিশ বর্বরদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। কিন্তু কিছু প্রতারকদের পাল্লাই পড়ে, কিছু ধান্দাবাজদের অসহযোগিতাতে আমরা আপনাদের কথা দিয়ে যাই, আপনাদেরই আওয়াজ তুলতে হবে। স্বাস্থ্যমন্ত্রী ঠিক আপনাদের কি করতে হবে? আপনাদের এই আঙুঠাতে, আপনাদের এই ভোটেই কিন্তু স্বাস্থ্যমন্ত্রী তৈরি হয়। তাই আমার বলার বক্তব্য এটাই যে আগামী দিনে পশ্চিম বাংলার এমন স্বাস্থ্যমন্ত্রী আনতে হবে, যেই স্বাস্থ্যমন্ত্রীর কাজ হবে কলকাতার পিজি হসপিটাল, এনআরএস হসপিটাল, আরজি কর, চিত্তরঞ্জন মেডিকেলের মতো স্টার হসপিটাল আমরা প্রতিটা জেলায় জেলায় একটা করে তৈরি করবে। সেই রকম আমাদেরকে স্বাস্থ্যমন্ত্রী তৈরি করতে হবে। কেন আমার মুর্শিদাবাদের একজন বিড়ি শ্রমিক, কেন মুর্শিদাবাদের একজন পরিযায়ী শ্রমিকের পরিবারের কেন অসুস্থ হয়েছে, এখান থেকে প্রায় 300 কিলোমিটার গিয়ে কলকাতায় ট্রিটমেন্ট নেবে? আপনারা যদি আমাদের সাথ দেন, মুর্শিদাবাদের মানুষ যদি আমাদের সাথ দেয়,
রাজ্যের মানুষ যদি আমাদের সাথ দেয়, আপনারা যদি আপনাদের ভোটে সঠিক স্বাস্থ্যমন্ত্রী তৈরি করতে পারেন, এখানে আমি কথা দিয়ে যাচ্ছি 5 বছর একটা সরকারের পিরিয়ড থাকে, ওই 5 বছরে 5টি জেলাতে 5টা আরজিকর মেডিকেল NRSPG তৈরি করে দেবো আমরা। আজকে আমি ভেবেছিলাম সেই সময়ে অন্তত মমতা ব্যানার্জি প্রথম লাইনে থাকবে, পশ্চিম বাংলার মানুষদেরকে ডাক দেবে। বিজেপি নোংরা খেলায় নেমেছে, আজকে মসজিদে হাত দিচ্ছে, কালকে মন্দিরে হাত দেবে, তারপর দিন গির্জা সম্পত্তিতে হাত দেবে, তারপর দিন গুরুদুয়ারা সম্পত্তিতে হাত দেবে। এক কথায় ধর্মীয় সম্পত্তিগুলোকে দখল করার চেষ্টা এই বিজেপি করছে। প্রথম শুরু করেছে ওয়াকাফ দিয়ে। আমি সত্যি ভেবেছিলাম মমতা ব্যানার্জি প্রথম লাইনে থাকবে, রাজ্যের মানুষকে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে কল দেবে, আগিয়ে আসুন, রাস্তায় আসুন। বিজেপির এই আইনের বিরুদ্ধে রাস্তায় নামবে পশ্চিম বাংলার মানুষ, দৃষ্টান্ত তৈরি করবে। কে আইএসএফ, কে তৃণমূল, কে কংগ্রেস, কে সিপিএম দেখার দরকার নাই, কে কোন পার্টি করছে দেখার দরকার নাই। পশ্চিম বাংলার মানুষ বিজেপি নিয়ে আসা বিলের বিরোধিতা করবে, রাস্তায় নেমেছে। সারা রাজ্যের মানুষ এক হবে। বিজেপি এখান থেকে বিজেপিকে বার্তা দেওয়া হবে, কেন্দ্রের বিজেপি সরকার ভয় পেয়ে প্রত্যাহার করতে বাধ্য হবে এই আইন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমার ভাবনাটাই তো ভুল ছিল, আমার ভাবনাটাই ভুল ছিল। আমার ভাবনা কি ছিল? যে মমতা ব্যানার্জি লিডার ওয়েস্ট বেঙ্গলের, তিনি সামনে থাকবেন, থেকে ওয়াকাফের আইনের বিরুদ্ধে আন্দোলন করবে। নওশাদ সিদ্দিকীও যেহেতু মুখ্যমন্ত্রী হিসাবে আন্দোলনের ডাক দিলে, নওশাদ সিদ্দিকীও ঘরে বসে থাকতো না, ওই মিছিলের হয়তো সবার লাস্টে নওশাদ সিদ্দিকীও দাঁড়িয়ে থাকতো। তৃণমূলের নেতৃত্ব নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে। কিন্তু সেটার পরিবর্তে আমাদেরকে নিদান দিচ্ছে না, নওশাদের নামে 5টা মামলা দিচ্ছে না। আমি আপনাদের বলে যাই, আমি এখন একটা মামলায় জামিন করিনি। আমার ওই ছেলেদের যা অ্যারেস্ট করেছে, যাদের নামে মামলা দিয়েছিল, সবার করিয়ে দিয়েছি। ভাঙড়ে খোঁজ নিয়ে দেখুন, সবার মামলা জামিন করে দিয়েছি। আমি কিন্তু ভাই মামলায় জামিন করাইনি। কেন করাবো আমি ভাই? আমি দোষ করেছি নাকি? চলো তুলে নিয়ে চলে যাও, জেল খাটবো, কি আছে? আমি পেটের জ্বালায় রাজনীতি করতে এসছি নাকি যে ম্যানেজ হয়ে যাব? অতটা সহজ নয়। মানুষের অধিকার বোঝানোর জন্য রাজনীতির ময়দানে এসেছি, আর অধিকার নিয়ে আমি রাজনীতির ময়দান ছাড়বো? আমি রাজনীতির ময়দান ম্যানেজ করে ছাড়ার ছেলে নয়। তা বন্ধুগণ, আপনাদের ভাবতে, আজকে বিধানসভাতে আপনারা মুর্শিদাবাদ থেকে 21টি বিধায়ককে জিতিয়ে শাসক দলের হয়ে পাঠালেন, আর মুর্শিদাবাদের হরিহরপাড়ার মানুষেরা যারা বেশি খেতি কাজের সাথে যুক্ত, কৃষিকাজের সাথে যুক্ত, তারা মাস গেলে মাসিক গড় আয়টাও ঠিকঠাক করে হচ্ছে না। এর দায়িত্ব মুর্শিদাবাদের মানুষকেই নিতে হবে। আমি অন্য কাউকে দায়ী করব না, কারণ যখন ভোটের সময় আসে তখন এই হরিহরপাড়া, এই সাগরদিঘি, ফারাক্কা, শামশেরগঞ্জ থেকে শুরু করে জঙ্গিপুর থেকে এই বহরমপুরের মানুষজন, তখন আর নিজের অধিকারের কথা মনে থাকে না। তখন আপনাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, একে আটকাতে হবে, ওকে জিতাতে হবে, এই চক্করে আপনারা পড়ে যান। কিন্তু বলুন, আমার আগের পূর্বেকার বক্তা মাহিদা বলছিলেন যে এই হরিহরপাড়াতে ব্যাপক হারে কৃষিকাজ হয়, কিন্তু এখানে একটা কোল্ড স্টোর নাই। ফলে কি হয়? কৃষকের উৎপাদিত ফসলের সঠিক দাম পায় না। কৃষক যে উৎপাদিত ফসলটা সঠিক দাম পাবে, তার জন্য নির্দিষ্ট নিয়ম করা রাখা হয়নি। স্বামীনাথন কমিশন বলছেন, কমিশনের সুপারিশে বলা হচ্ছে উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে। আর খোঁজ নিলে দেখা যাবে অনেক ক্ষেত্রে উৎপাদিত ফসলের সঠিক দামটাও, যে টাকা খরচ হচ্ছে, সেটাও কৃষকরা অনেক ক্ষেত্রে পায় না। তাই এই স্বামীনাথন কমিশনের সুপারিশটা বাস্তবায়ন কে করবে? যেখানে আইন তৈরি হয় সেখান থেকে বাস্তবায়ন হবে। আর এই বাস্তবায়নের জন্য আমরা এগ্রিকালচার মিনিস্টার তৈরি করেছি। এগ্রিকালচার মিনিস্টার আকাশ থেকে আসেনি বা আপনার জমি থেকে উঠেনি। এগ্রিকালচার মিনিস্টারকে কিন্তু মুর্শিদাবাদের মানুষরা ভোট দিয়ে তৈরি করেছে। তাহলে ব্যর্থ এগ্রিকালচার মিনিস্টারের কাছ থেকে আপনি স্বামীনাথন কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন হওয়া আশাটা করাই বৃথা হবে। আপনার স্বামীনাথন কমিশনের যদি সুপারিশ বাস্তবায়ন করতে চান,
আপনার উৎপাদিত ফসলের যদি 3 গুণ দাম পেতে চান, আপনাকে আগামী 2026 সাল আসছে, মুর্শিদাবাদের মানুষকে দায়িত্ব নিতে হবে। জনগণের মধ্য থেকেই এগ্রিকালচার কৃষিমন্ত্রী তৈরি করতে হবে, তাহলেই কৃষককে উৎপাদিত ফসলের সঠিক দাম পাবে। আর না হলে কি হবে? এই গতানুগতিক চলবে। মুর্শিদাবাদের মানুষরা, কৃষকরা জানেন কি জানেন না, আমি আপনাদের জানিয়ে দিই, পশ্চিম বাংলায় যে পরিমাণ পেঁয়াজ উৎপন্ন হয়, সব থেকে বেশি যেই জেলাটি হয় সেই জেলাটির নাম হচ্ছে মুর্শিদাবাদ। আর খোঁজ নিয়ে দেখা যাবে এখানে উৎপাদিত পেঁয়াজের কিলো প্রতি যে দাম আপনারা কৃষকরা পাচ্ছেন, তার কয়েক গুণ বেশি দিয়ে মার্কেট থেকে সাধারণ মানুষ কিনছে। কিন্তু আপনি যদি 12 টাকা কিলো বিক্রি করেন, 42 টাকা কিলো কিনে রান্না করতে হচ্ছে মানুষকে। মধ্যিখানে এই 30 টাকা খাচ্ছে কারা? মধ্যিখানে এই 30 টাকা খাচ্ছে তারাই যারা মনে করে আইএসএফ যদি ক্ষমতায় চলে আসে ওদের এই 30 টাকা খাওয়া বন্ধ হয়ে যাবে। আইএসএফ এর বিরুদ্ধে যারা কথা বলে জানবেন ওই 30 টাকা তারাই খাচ্ছে। আমাদের বার্তা স্পষ্ট, স্বামীনাথন কমিশনের সুপারিশ বাস্তবায়ন হবে। 1 কিলো পেঁয়াজ তৈরি করতে গিয়ে যদি 5 টাকা খরচ হয়, তাহলে কৃষক ওই পেঁয়াজটি 15 টাকায় বিক্রি করবে, কারণ 5 টাকা তার খরচ, 5 টাকা তার লাভ, 5 টাকা তাই সুমাইমা মজুরি। এটা স্বামীনাথন কমিশন বলছে করতে হবে, কিন্তু আপনারা সেটা পান না। তাই আপনাদের এখানে কথা দিয়ে যেতে পারি, মুর্শিদাবাদের মানুষ, রাজ্য রাজনীতিকে কন্ট্রোল করার একটা হেভি পাওয়ার মুর্শিদাবাদের মানুষের আছে, কিন্তু দুর্ভাগ্য সেটা আপনারা পারেন না। কারণ সারা 4.5 বছর আপনাদের মাইন্ড এক থাকে, আর ভোটের সময় সিএ এর কখনো ভয় দেখিয়ে দেয়, কখনো এনআরসির ভয় দেখিয়ে দিয়ে আপনাদের মাইন্ডকে ডাইভার্ট করে দেয়। তাই বলবো, অনেক হয়েছে। স্বাধীনতার 79 বছর পরেও আমরা আমাদের অধিকারটা সঠিকভাবে পাচ্ছি না। আমরা আমাদের অধিকারের জন্য বারবার আমাদেরকে সোচ্চার হতে হচ্ছে। আমি নদিয়া জেলা পার করে আসলাম, ওখানে 45 লক্ষ মানুষ বসবাস করে না, ওখানে 3টি ইউনিভার্সিটি আছে ফুল প্লেজের। আমি বর্ধমানে আপনি চলে যান, ওখানেই আপনার 45-50 লক্ষের মধ্যে মানুষ বসবাস করে, ওখানেও 2-3টে ইউনিভার্সিটি ফুল প্লেজের আছে। আর দুর্ভাগ্য আমাদের মুর্শিদাবাদের 90 লক্ষের অধিক মানুষ এখানে বসবাস করে, প্রায় 1 কোটি মানুষ বসবাস করে, এখানে একটাও ফুল প্লেজের ইউনিভার্সিটি এখনো হলো না। কেএন কলেজ ঐতিহ্যশালী ঐতিহ্যবাহী একটি কলেজ, সেই কলেজটিকে ইউনিভার্সিটি করছে, এর চরম বিরোধিতা আমাদের করতে হবে। কারণ কলকাতা ইউনিভার্সিটির ইতিহাস দেখুন, কেএন কলেজের ইতিহাস দেখুন, সেই সময়কার তৈরি এর ইতিহাসকে মুছে দেওয়া যায় না। কেএন কলেজ তার গৌরবের সাথে, তার ইতিহাসকে মাথায় রেখে, তার ঐতিহ্যকে মাথায় রেখে সেই কলেজটা পরিচালিত হোক, সেই চলুক। সাথে সাথে মুর্শিদাবাদের মানুষের স্বার্থে এই নবাবের মাটিতে নবাব সিরাজউদ্দৌলার নামে নতুন ইউনিভার্সিটি ফুল প্লেজের করতে হবে, এই দাবি আমাদেরকে তুলতে হবে। কেন বলছি নবাব সিরাজউদ্দৌলার? বীর নবাব সিরাজউদ্দৌলা কিন্তু মাথা নত করেনি, লড়াই করে গিয়েছিল ব্রিটিশ বর্বরদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, কিন্তু কিছু প্রতারকদের পাল্লাই পড়ে, কিছু ধান্দাবাজদের অসহযোগিতাতে, কিছু কুলাঙ্গাদের, এ ভাই এদিকে তাকাও না, এই অবস্থা, দুরবস্থা কেন বলো তো? এই হচ্ছে তোমাদের অবস্থা, এই হচ্ছে তোমাদের দুরবস্থা। এখানে যদি একটা বোম মারে তাহলে কি হবে বলো? কেন বোম মেরে দেয়, কি করবে? এই হচ্ছে তোমাদের দুরবস্থা। এই হচ্ছে তোমাদের দুরবস্থা। কি বলো তো? তুমি এসেছো কোথায় ভাই? আপনার এসেছেন কোথায়? এখানে তো। দুনিয়ায় কি হচ্ছে আপনার এখন ভাবা লাভ নেই। কনসেন্ট্রেট ঠিক রাখুন, এম ঠিক রাখুন, গোল ঠিক রাখুন। আপনাদের গোল ঠিক নাই, গোল ঠিক না থাকার ফলে আজকে এই দুর্দিন হচ্ছে। আপনি এসেছেন এখানে অধিকার সমাবেশে, কে কোথায় সাউন্ড বাজাচ্ছে সেটাতে আপনার দেখার সময় নয়। আপনার ফোকাস কোথায় রাখতে হবে? এই স্টেজে। এটা মাথায় রাখবেন, এইটা আমাদের বারবার করা হয়।
আর ভোটের সময় সব থেকে বেশি আমাদেরকে ফোকাসকে ডাইভার্ট করে দেওয়া হয়। যা কি বলছিলাম, নবাব সিরাজউদ্দৌলার নামে ইউনিভার্সিটি করতে হবে। আমি যতটুকু জানি 10 লাখ মানুষ থাকলে যে একটা ইউনিভার্সিটি দেওয়া দরকার। মুর্শিদাবাদে প্রায় 1 কোটি মানুষ আছে, কটা ইউনিভার্সিটি পাওয়ার দরকার? এটা জোরে বলুন। আমার আওয়াজ কারা শুনতে পাচ্ছেন? হাত তুলে দেখান তো। হাতটা তুলে রাখুন। কষ্ট হচ্ছে নাকি? মায়েরা শুনতে পাচ্ছে আওয়াজ? হাতটা তুলে রাখেন, আওয়াজ শুনতে পাচ্ছেন আমার? তাহলে হাতটা তুলে রাখুন একটু আওয়াজ আপনাদের কাছ থেকে জানতে চাই। 10 লাখ মানুষ থাকলে একটা ইউনিভার্সিটি দরকার। এখানে প্রায় 1 কোটি মানুষ আছে। মুর্শিদাবাদে কটা ইউনিভার্সিটি হওয়া দরকার? 2026 সালে যদি আপনার বাড়িতে ভোট চাইতে আসে, শাসক দলকে আগে প্রশ্ন করবেন, আগে আমার শিক্ষা ব্যবস্থা ঠিক করো, তারপরে আমার কাছে ভোট চাইতে আসবে। এখানে 1 কোটি মানুষ আছে, উন্নত মানের হসপিটাল নাই। কদিন আগে দেখছিলাম দমকলে এখানে যে সুপার স্পেশালিটি হসপিটাল আছে, ওখানে উন্নত মানের নাকি এক্সরে মেশিন আছে। এক্সরে মেশিনে যে রিপোর্ট প্রিন্ট হয়ে আসবে সেই পেপারই নাই। এটা হাসির কথা নয়, এটা অনেক বড় রহস্য আছে। কি বলুন তো, যদি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে আপনার এক্সরেটা হয়ে যায়, তাহলে বেসরকারিতে গিয়ে টাকা দিয়ে আপনার এক্সরে করবেন কি? তাহলে বেসরকারি যারা আছে তারা মাছি মারবে। দমকলের আশপাশে খোঁজ নিয়ে দেখুন, হরিয়ারপাড়ের আশপাশে খোঁজ নিয়ে দেখুন, তারাপুরে বিড়ি শ্রমিকদের জন্য যে হসপিটাল হয়েছে একটু খোঁজ নিয়ে দেখুন, এখনো চালু হয়নি ঠিকঠাক করে তারাপুরের বিড়ি হসপিটালটা। কেন? যদি ওই হসপিটালটা ঠিক হয়ে যায় তাহলে সাধারণ মানুষ তো ওই হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করবে, বেসরকারিগুলোতে আর যাবে না। বেসরকারিগুলো তখন মাছি মারবে। তাই খোঁজ নিলে দেখা যাবে হয়তো প্রাইভেট হসপিটালগুলোর মালিকগুলোর সাথে শাসক দলের নেতাদের খুব ভালো সম্পর্ক, মাসোহারা পায়। যে এক্সরে মেশিন দিয়ে দিলেও তুই টেকনিশিয়ান আনবি না। যদি টেকনিশিয়ান এসে যাই বলবি প্রিন্ট করা মেশিন নাই, প্রিন্টার খারাপ হয়ে গেছে, প্রিন্ট হবে না। তাহলে কি হবে? প্রাইভেটগুলোতে গিয়ে কামাবে আর মাসোহারা নেতাগুলো পাবে। তাই আমরা আপনাদের কথা দিয়ে যাই, আপনাদেরই আওয়াজ তুলতে হবে। স্বাস্থ্যমন্ত্রী ঠিক আপনাদের কি করতে হবে? আপনাদের এই আঙুঠাতে, আপনাদের এই ভোটেই কিন্তু স্বাস্থ্যমন্ত্রী তৈরি হয়। তাই আমার বলার বক্তব্য এটাই যে আগামী দিনে পশ্চিম বাংলার এমন স্বাস্থ্যমন্ত্রী আনতে হবে যেই স্বাস্থ্যমন্ত্রীর কাজ হবে কলকাতার পিজি হসপিটাল, এনআরএস হসপিটাল, আরজি কর, চিত্তরঞ্জন মেডিকেলের মতো স্টার হসপিটাল আমরা প্রতিটা জেলায় জেলায় একটা করে তৈরি করবে। সেই রকম আমাদেরকে স্বাস্থ্যমন্ত্রী তৈরি করতে হবে। কেন আমার মুর্শিদাবাদের একজন বিড়ি শ্রমিক, কেন মুর্শিদাবাদের একজন পরিযায়ী শ্রমিকের পরিবারের কারো অসুস্থ হয়েছে, এখান থেকে প্রায় 300 কিলোমিটার গিয়ে কলকাতায় ট্রিটমেন্ট নেবে? আপনারা যদি আমাদের সাথ দেন, মুর্শিদাবাদের মানুষ যদি আমাদের সাথ দেয়, রাজ্যের মানুষ যদি আমাদের সাথ দেয়, আপনারা যদি আপনাদের ভোটে সঠিক স্বাস্থ্যমন্ত্রী তৈরি করতে পারেন, এখানে আমি কথা দিয়ে যাচ্ছি 5 বছর একটা সরকারের পিরিয়ড থাকে, ওই 5 বছরে 5টি জেলাতে 5টা আরজি কর, মেডিকেল, এনআরএস, পিজি তৈরি করে দেবো আমরা। আমাদের সাথে লড়াই কোথায় তৃণমূলের? ও বেশি চুরি করে ফেলছে, আমি চুরি করতে পারছি না বলে এই লড়াই নয়। কিন্তু চুরির লড়াই নয়, কম্পিটিশনের নয়। আমাদের সাথে লড়াই নীতিগত লড়াই, আদর্শগত লড়াই, যেখানে সংবিধান, কনস্টিটিউশন আপনাকে আপনার ফান্ডামেন্টাল রাইটস দিয়েছে, আপনার মৌলিক অধিকার দিয়েছে। আপনি নাগরিক অসুস্থ, সরকার আপনাকে সুস্থবান করে তুলবে, সুস্থ করে তুলবে সরকার। এটা যেখানে আপনি অধিকার পেয়েছেন, আমরা কি দেখছি? তার পরিবর্তে একটা কেন্দ্রের সরকার আয়ুষ্মান ভারত কার্ড হাতে ধরিয়ে দিয়েছে, একটা স্বাস্থ্য সাথী কার্ড হাতে ধরিয়ে দিয়ে তারা দায়িত্ব থেকে খালাস হয়ে যাচ্ছে। এটা নয়। এই তো উত্তর আমাকে দিতে হবে না, আপনারা দেবেন। কিন্তু জানিয়ে রাখি আপনাদের, 2024 সালের ডেটাও আমি বলছি, পশ্চিমবাংলায় স্বাস্থ্য সাথী কার্ডের প্রায় 11,000 কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। ওই 11,000 কোটি টাকার মধ্যে কত বাইপাস হয়ে ঘাটঘাট করে কলকাতা সঠিক ঘাটে পৌঁছেছে সেটা আমরা সবাই জানি ভাই। তো আমাদের বক্তব্য, স্বাস্থ্য সাথী কার্ডের আমার প্রয়োজন নয়।
আমি অসুস্থ, সরকারের কাজ হচ্ছে আমাকে সুস্থ করে তুলবে। ব্লকের হসপিটাল, জেলা হসপিটাল উন্নত মানের যদি করা যেত তাহলে আমার স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন হতো না। আমি অসুস্থ, আমি ব্লকে গিয়ে ট্রিটমেন্ট করব। আরো গুরুতর অসুস্থ, আমাকে কলকাতার শহরে যাওয়ার প্রয়োজন নাই, আমি জেলা হসপিটালে গেলেই আমি সুস্থ হয়ে উঠব। তোলার জন্য পুলিশ ডিস্ট্রিক্ট ভাগ করে দিচ্ছেন আপনি, আর সুস্থ করার জন্য পুলিশ ডিস্ট্রিক্ট যেমন ভাগ করছেন, স্বাস্থ্য ডিস্ট্রিক্ট ভাগ করে একটা একটা করে কেন উন্নত মানের হসপিটাল দিচ্ছেন না মাননীয়া? বললেই দোষ, বললেই দোষ। দেখ বন্ধুগণ, দোষটা কিন্তু আমাদের। আমি সরকারকে বেশি দোষ দিই না। কেন বলুন তো? আপনার স্বাস্থ্যমন্ত্রী কি হবে আপনার হাতে সে ক্ষমতা আছে। 5 বছরের জন্য আপনি কাকে স্বাস্থ্যমন্ত্রী করবেন এই ক্ষমতা আপনার হাতে সংবিধান দিয়েছে। আর্টিকেল 326 ভোট দানের রাইট, অধিকার, কিন্তু আপনি ঠিকভাবে ব্যবহার করতে পারেন না। যখন ভোটের টাইম এসে যায় সব ভুলে যান। কাউকে আটকাতে হবে, কাউকে জিতাতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে বলি, এ গল্প আর শুনে লাভ নেই। স্বাধীনতার 79 বছর পার হয়ে গেল। মুর্শিদাবাদের যে মুর্শিদাবাদ রাজার মুর্শিদাবাদ ছিল, সেই মুর্শিদাবাদকে রাজমিস্ত্রির মুর্শিদাবাদ বলেছে। এটার পরিবর্তন করতে হবে, আর অন্য কোনো টাকার দিকে তাকাবার দরকার নাই। আমরা আমাদের ভাই ভাইবোর কথা বলবো, আমরা আমাদের ভাগনাদের কথা বলবো, আমরা আমাদের কাকা চাচাদের কথা ভাববো। মুর্শিদাবাদের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। এই আগামী নির্বাচনে যে 22টি সিট আছে, শাসক বিরোধী ভোট করাতে হবে। এই 22টি সিট বিরোধীদেরকে উপহার দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যেই হোক না কেন তার কাছে বার্তা দিতে হবে, মুর্শিদাবাদে ইউনিভার্সিটি তৈরি করো, না হলে তুমি ভোট পাবে না। মুর্শিদাবাদে উন্নত মানের হসপিটাল তৈরি করো, না হলে তুমি ভোট পাবে না। মুর্শিদাবাদে কলকারখানা তৈরি করো, না হলে তুমি ভোট পাবে না। মুর্শিদাবাদের কৃষকদের জন্য হিমঘর তৈরি করো, না হলে তুমি ভোট পাবে না। ওয়াদা করতে হবে, পারবেন? হ্যাঁ, তার আগে আমি বলে দিচ্ছি, ওয়াদা আমি করাবো না আইএসএফ কে ভোট দিন। অত আমি নোংরা ছেলে নয়, কিন্তু ওয়াদা করতে হবে একটা। 2026 সাল আসছে, আমি তৃণমূলকে ভোট দেবো না। যারা পারবেন হাতটা তুলুন। আমরা ওয়াদা করছি তো নাকি? 2026 সাল আসবে, আমরা তৃণমূলকে ভোটটা দেব না। কারণ কেন? ও মাদ্রাসা মসজিদ বাঁচানোর লড়াই আমার পাশে ছিল না, উল্টে আমার ভাইদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরাও 2026-এ ওকে ভোটটা দেব না। ওয়াদা করছেন তো ভাই? ওয়াদা হচ্ছে তো ভাই? এর জবাবটা দিয়ে হবে তো নাকি? জবাবটা হবে ভোটের মাধ্যমে। মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেব মুর্শিদাবাদের মানুষের ক্ষমতাটা কি আছে, বুঝাতে হবে। আপনার ভোট নিয়ে 3টে এমপি, আর ওই এমপি গুলোকে তো আমি খারাপ ভাষা বলি না। সমস্যা হচ্ছে এখানে, আমি যদি মানুষকে গরু ছাগল বলতুন, ওদেরকে বলে দিতুন এখন গরু ছাগল, কিন্তু আমি এটা বলতে পারি না। এটা আমার দুর্বলতা, এটা আমার দুর্বলতা। মাস গেলে মোটা মোটা টাকা পাচ্ছে, তারা অন্তত একটা সুপ্রিম কোর্টে মামলা করতে পারলো না। মাস গেলে একটা এমপি প্রায় 4 লাখ টাকার কাছে পায়, তারা অন্তত একটা মামলা করতে পারলো না সুপ্রিম কোর্টে যে ওয়াকফ সংশোধনী আইনকে বাঁচাবো। আমি কিন্তু আমার ভোট চাওয়ার জন্য কি ওয়াদা করিয়েছি আপনাদের? ভুল বলতে পারে, ভাইজান এসে ওয়াদা করিয়ে দিয়ে চলে গেল নিজের। আমি চেয়েছি কি আমার জন্য ভোটটা? আইএসএফ এর জন্য চেয়েছি না। অত আমি খারাপ ছেলে না। আমি চাইছি তৃণমূলকে জবাব দেওয়ার জন্য। যাকে ইচ্ছা দেবেন, নোটা আছে, নোটাতে গিয়ে ভোট দেবেন। কি বলছি বুঝতে পেরেছেন তো? ওটা তো সব রাজ্য সরকারগুলোকে আওয়াজ তুলতে হবে। কি বলছি বুঝতে পারছেন বাবুরা? মাথায় থাকবে তো নাকি? এটা মাথায় রাখতে হবে। আজকে আমি ভেবেছিলাম সেই সময়ে অন্তত মমতা ব্যানার্জি প্রথম লাইনে থাকবে, পশ্চিম বাংলার মানুষদেরকে ডাক দেবে। বিজেপি নোংরা খেলাই নেমেছে, আজকে মসজিদে হাত দিচ্ছে, কালকে মন্দিরে হাত দেবে, তারপর দিন গির্জার সম্পত্তিতে হাত দেবে, তারপর দিন গুরুদুয়ারা সম্পত্তিতে হাত দেবে। এক কথায় ধর্মীয় সম্পত্তিগুলোকে দখল করার চেষ্টা এই বিজেপি করছে। প্রথম শুরু করেছে ওয়াকফ দিয়ে। আমি সত্যি ভেবেছিলাম মমতা ব্যানার্জি প্রথম লাইনে থাকবে, রাজ্যের মানুষকে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে কল দেবে, আগিয়ে আসুন, রাস্তায় আসুন। বিজেপির এই আইনের বিরুদ্ধে রাস্তায় নামবে পশ্চিম বাংলার মানুষ, দৃষ্টান্ত তৈরি করবে। কে আইএসএফ, কে তৃণমূল, কে কংগ্রেস, কে সিপিএম দেখার দরকার নাই, কে কোন পার্টি করছে দেখার দরকার নাই। পশ্চিম বাংলার মানুষ বিজেপি নিয়ে আসা বিলের বিরোধিতা করবে।
করবে, রাস্তায় নেমেছে, সারা রাজ্যের মানুষ এক হবে। বিজেপি এখান থেকে এবার বিজেপিকে বার্তা দেওয়া হবে, কেন্দ্রের বিজেপি সরকার ভয় পেয়ে প্রত্যাহার করতে বাধ্য হবে এ আইন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমার ভাবনাটাই তো ভুল ছিল, আমার ভাবনাটাই ভুল ছিল। আমার ভাবনা কি ছিল? যে মমতা ব্যানার্জি লিডার ওয়েস্ট বেঙ্গলের, তিনি সামনে থাকবেন থেকে ওয়াকাফের আইনের বিরুদ্ধে আন্দোলন করবে। নওশাদ সিদ্দিকীও যেহেতু মুখ্যমন্ত্রী হিসাবে আন্দোলনের ডাক দিলে, নওশাদ সিদ্দিকীও ঘরে বসে থাকতো না, ওই মিছিলের হয়তো সবার লাস্টে নওশাদ সিদ্দিকীও দাঁড়িয়ে থাকতো। তৃণমূলের নেতৃত্ব নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে। কিন্তু সেটার পরিবর্তে আমাদেরকে নিদান দিচ্ছে না, নওশাদের নামে 5টা মামলা দিচ্ছে না। আমি আপনাদের বলে যাই, আমি এখন একটা মামলায় জামিন করিনি। আমার ওই ছেলেদের যা অ্যারেস্ট করেছে, যাদের নামে মামলা দিয়েছিল, সবার করিয়ে দিয়েছি। ভাঙড়ে খোঁজ নিয়ে দেখুন, সবার মামলা জামিন করে দিয়েছি। আমি কিন্তু ভাই মামলায় জামিন করাইনি। কেন করাবো আমি ভাই? আমি দোষ করেছি নাকি? চলো তুলে নিয়ে চলে যাও, জেল খাটবো, কি আছে? আমি পেটের জ্বালায় রাজনীতি করতে এসছি নাকি যে ম্যানেজ হয়ে যাব? অতটা সহজ নয়। মানুষের অধিকার বোঝানোর জন্য রাজনীতির ময়দানে এসেছি, আর অধিকার নিয়ে আমি রাজনীতির ময়দান ছাড়বো? আমি রাজনীতির ময়দান ম্যানেজ করে ছাড়ার ছেলে নয়। তা বন্ধু